এক ভয়ানক সাইকো যে আলাদা আলাদা শহর থেকে ছোট্ট বাচ্চাদেরকে কিডন্যাপ করে আর তাদের নিজের আস্তানায় নিয়ে যায়। এগুলোর কোনোটাই সে টাকার জন্য করে না, তাদের সাথে সে কিছু অস্বাভাবিক কর্মকাণ্ড করে, এগুলোতে তার খুবই ভালো লাগে। ঠিক তেমনই একবার একটা ছোট্ট মেয়েকে কিডন্যাপ করে সে নিজের আস্তানার দিকে রওনা হয়, কিন্তু এবার সে একটা ভুল করে ফেলে আর সেই ভুলের কারণেই সেই কিডন্যাপারের পেছনে পড়ে যায় সেই ছোট্ট বাচ্চার মা আর একটা মেয়ে। বলছি 2024 সালে মুক্তিপ্রাপ্ত সাইকো থ্রিলার মুভি অ্যাম্বার অ্যালার্টের কথা। কিভাবে মেয়ের মা আর মেয়েটা সাইকো কিডন্যাপারকে মোকাবেলা করে সেটাই জানবো আমাদের আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগেই বলে দিচ্ছি, এই ভিডিওর শেষে আপনাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আছে, তাই ভিডিওর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন গল্পটা শুরু থেকে শুরু করি। শুরুতেই দেখা যায় ছোট্ট একটা মেয়ে একা একা রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে। তারপর হঠাৎ করে কালো রঙের একটা গাড়ি পেছন থেকে এসে দাঁড়ায়। গাড়িটা মেয়েটার কাছে এসে থামে ঠিকই, কিন্তু কিছুক্ষণ পরই সেখান থেকে চলে যায়, কারণ তখনই মেয়েটার মা সেখানে এসে উপস্থিত হয়েছিল। এরপর শহরের অন্য প্রান্তে আমরা জ্যাকলিন নামের একটা মেয়েকে দেখতে পাই। সে একটা গুরুত্বপূর্ণ মিটিং এর জন্য রেডি হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ আগে অনলাইনে সেটা গাড়ি বুক করেছিল, কিন্তু গাড়িটা মিস করে ফেলেছে। আর ঠিক সেই সময়ই তার সামনে আর একটা গাড়ি এসে দাঁড়ায়। গাড়ির ভেতরে থাকা লোকটার নাম শেন। সে আসলে তার দিনের কাজ শেষ করে বাড়ির দিকেই ফিরছিল, আর রাস্তায় এভাবে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে সে বুঝতে পারে যে হয়তো তার সাহায্যের প্রয়োজন। তাই জ্যাকলিনকে সে তার গাড়িতে লিফট দেয়। এখান থেকে দৃশ্যটা আবারও ছোট্ট মেয়েটার মায়ের কাছে চলে যায়। এনা নামের এই মহিলাটা সেই মেয়েটার মা, আর সেই ছোট্ট মেয়েটার নাম হলো স্যালেট। একসময় এনা তাদের দিকে মনোযোগ কিছুটা সরিয়ে ফেলে, আর তার ছোট্ট মেয়ে স্যালেট এবং তার ভাই তখন লুকোচুরি খেলতে শুরু করে। খেলার মাঝে স্যালেট একটা গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। এদিকে এনা তার সন্তানদের উপর তেমন মনোযোগ দিচ্ছিল না, সে বরং তাদের ভিডিও বানাতে ব্যস্ত ছিল। ঠিক তখনই আমরা আবার কালো রঙের গাড়িটাকে দেখতে পাই। গাড়িটা স্যালেটের কাছাকাছি আসে। গাড়ির ভেতরে থাকা ড্রাইভার স্যালেটকে একটা পুতুল দেখায়, যে পুতুলটা স্যালেটের খুব ভালো লাগে, আর স্যালেট তখন এই গাড়িটার কাছে চলে যায়। এদিকে এনা যখন তার ভিডিও করা শেষ করে তখন সে ভিডিওটা দেখতে শুরু করে। ওই সময় এনা খেয়াল করেনি যে তার মেয়ে একটা গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু এখন ভিডিওতে সে বিষয়টি তার সামনে চলে আসে। যা বুঝতে পেরে সে দ্রুত উঠে গিয়ে তার মেয়েকে ডাকতে শুরু করে, কিন্তু ততক্ষণে স্যালেট আর সেখানে নেই। এই পরিস্থিতিতে এনা ভীষণ ভয় পেয়ে যায় এবং দ্রুত পুলিশের সাথে যোগাযোগ করে। সেখানকার এই ঘটনা জানিয়ে অফিসারদের কাছে তার মেয়ের কিডন্যাপ হওয়ার একটা কেস ফাইল করে। এরপর এই খবরটা পুলিশ কমিশনার ডেভিডের কাছে পৌঁছায়। ডেভিড ঘটনাটি গুরুত্ব সহকারে নেন এবং দ্রুত ব্যবস্থা করার নির্দেশ দেন, কিন্তু সমস্যাটা ছিল পুলিশের কাছে কেবল গাড়িটার রঙের তথ্য ছিল। এনা দেখেছিল যে গাড়িটা কালো রঙের, কিন্তু সেই গাড়ির নাম্বার জোগাড় করতে পারেনি। আর এদিকে এনা তাদেরকে অ্যাম্বার অ্যালার্ট জারি করার সাজেশন দেয়, কিন্তু এই বিষয়টাতে অফিসাররা কোনো মতেই রাজি হচ্ছিল না। এখন আপনাদের মধ্যে অনেকেই হয়তো অ্যাম্বার অ্যালার্ট সম্পর্কে জানেন না, তাদের জন্য বলছি। বাইরের অনেক উন্নত দেশগুলোতে একটা বিশেষ অনলাইন সেবা আছে, যেখানে কোনো এলাকা থেকে যদি কোনো বাচ্চা কিডন্যাপ অথবা হারিয়ে যায় তাহলে আইন শৃঙ্খলা বাহিনী অ্যাম্বার অ্যালার্ট নামে একটা বিশেষ বিজ্ঞপ্তি চালু করে, যেখানে ইউটিউব, ফেসবুক, অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে প্রত্যেকটা মানুষের ফোনে সেই হারানো বাচ্চার একটা মেসেজ পৌঁছে যায়, যেখানে বাচ্চার ছবি আর সমস্ত ডিটেলস লেখা থাকে। সেই তথ্য অনুযায়ী কেউ যদি বাচ্চাটাকে খুঁজে পায় তাহলে তারা পুলিশের সাথে যোগাযোগ করতে পারে। অর্থাৎ ফেসবুক আর ইউটিউব নিজেই আপনার ফোনে বাচ্চাটার ডিটেলস আর ছবি দিয়ে নোটিফিকেশন পাঠাবে। তবে এখানে সমস্যা হলো এই অ্যাম্বার অ্যালার্ট জারি করার ফলে অফিসারদের কাছে অনেক নাম্বার থেকে অনেক উদ্ভট কল আসা শুরু করে, যার বেশিরভাগই আসলে ফেক থাকে। যার কারণে এখানে এনার বারবার বলা সত্ত্বেও অফিসাররা অ্যাম্বার অ্যালার্ট জারি করতে চাচ্ছিলেন না। তারা এনাকে আশ্বাস দেয় যে তার মেয়েকে তারা খুঁজে বের করবে, তারা এটার জন্য যথাসাধ্য চেষ্টা করবে। কিন্তু এনা বুঝতে পারে যে এটা কোনো সাধারণ হারিয়ে যাওয়ার ঘটনা না, বেশি দেরি হলে হয়তোবা কিডন্যাপার তার মেয়ে স্যালেটকে নিয়ে অনেক দূরে চলে যেতে পারে। তাই সে নিজে স্টেশনে গিয়ে ডেভিড নামক সে অফিসারের সাথে দেখা করে আর তাকে কিছু ছবি দেখায়। এনা অনুরোধ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য, না হলে স্যালেটকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। এনার অনুরোধে ডেভিড অবশেষে সেই সামান্য ইনফরমেশন নিয়েই অ্যাম্বার অ্যালার্ট জারি করার সিদ্ধান্ত নেয়। এই অ্যালার্ট ঘোষণার সঙ্গে সঙ্গে সবার ফোনে একটা মেসেজ চলে যায়। সেই মেসেজে এনা এবং স্যালেটের ছবি এবং অপহরণকারীর গাড়ির বিবরণ দেওয়া আছে। ডেভিড জানতো যে ঘোষণার পর প্রচুর ফোন কল আসবে, আর সেটাই ঘটে। একের পর এক পুলিশের কাছে ফোন আসতে শুরু করে। যে কোনো কালো গাড়ি দেখতো সেই পুলিশকে ফোন করে জানাতো যে তারা একটা কালো গাড়ি দেখেছে, কিন্তু কালো গাড়ি মানেই তো আর কিডন্যাপার না। এদিকে জ্যাকলিন নামক সেই মেয়েটা সকালে যে সেন নামের একজনের সাথে লিফট নিয়েছিল, তারা শহরের একটা সিগন্যালে দাঁড়িয়ে আছে। তার মোবাইলেও ঠিক ছোট্ট মেয়েটার হারানো বিজ্ঞপ্তি চলে আসে। আরো অদ্ভুত ভাবে জ্যাকলিন খেয়াল করে তাদের সামনে গাড়ির সিগন্যালে যে গাড়িটা দাঁড়িয়ে আছে সেই গাড়ির সাথে বিজ্ঞপ্তিতে দেওয়া কিডন্যাপারের গাড়ির খুব মিল আছে। গাড়িটাকে দেখে জ্যাকলিনের মনে হয় এটাই হয়তো সেই গাড়ি যার মধ্যে অপহরণকারী স্যালেটকে নিয়ে পালাচ্ছে। কিন্তু তখনই সেন তাকে জানায় যে এরকম কালো গাড়ি শহরে প্রচুর আছে, শুধুমাত্র রং দেখেই নিশ্চিত হওয়া সম্ভব না যে গাড়িতে স্যালেট নামের সেই মেয়েটা আছে। তবুও জ্যাকলিন গাড়িটাকে দেখে সন্দেহ করতে শুরু করে এবং দ্রুত পুলিশ স্টেশনে কল করে। তবে শুধু জ্যাকলিনই না, এই রঙের গাড়ি দেখে আরো অনেক মানুষ পুলিশকে কল দিয়েছিল আর তাদের লোকেশন জানাচ্ছিল, আর জ্যাকলিনও ছিল তাদের মধ্যেই একজন।
তারপর থেকেই পুলিশের কাছে প্রচুর কল আসতে শুরু করে। অফিসাররা প্রত্যেকটা লোকেশন ম্যাপে এক এক করে মার্ক করতে থাকে। আর এখানে জ্যাকলিনের কল তারা রিসিভ করে ঠিকই, কিন্তু সেটাকে তেমন একটা গুরুত্ব দেয় না, যার কারণটা একটু আগেই বললাম। তার মতো অনেক মানুষই একের পর এক কল দিচ্ছে, কিন্তু পরিস্থিতি এবার আরো নাটকীয় হয়ে ওঠে, কারণ জ্যাকলিনের সন্দেহ কোনোভাবেই দূর হচ্ছে না। তাদের গাড়ি যখন সিগন্যালে দাঁড়িয়েছিল তখন সুযোগে জ্যাকলিন তার গাড়ি থেকে নেমে সামনের গাড়িটার কাছে এগিয়ে যায় আর জানালার ভেতর তাকানোর চেষ্টা করে। ঠিক তখনই সিগন্যালের সামনে থাকা বড় একটা বিলবোর্ডে সেই অ্যাম্বার অ্যালার্টটা ভেসে ওঠে, যেটা ওই গাড়ির ড্রাইভার সাথে সাথেই দেখতে পেয়ে যায়। তার গাড়ি নিয়ে এসে সেখান থেকে পালিয়ে যায়। আর এখানে ড্রাইভারের আচরণ দেখে জ্যাকলিন নিশ্চিত হয় যে হতে পারে এটাই সেই গাড়ি, কারণ যদি সে কোনো কিছু নাই করে থাকে তাহলে নোটিশ দেখার সাথে সাথেই সে পালিয়ে কেন গেল। তাই জ্যাকলিন শেনকে বুঝিয়ে ওই গাড়ির পিছু করতে বলে। তারা গাড়ির পিছু করতে করতে কিছুক্ষণ পরে এই গাড়িটা একটা গ্যাস স্টেশনে এসে থামে। ড্রাইভার গাড়ি থেকে নেমে ভিতরে কিছু কেনাকাটা করতে যায়, আর এদিকে জ্যাকলিন ওই সুযোগে গাড়ি থেকে নেমে ওই গাড়ির কাছে যায়, কারণ সে নিশ্চিত হতে চায় যে সেলেট সত্যি গাড়ির ভেতরে আছে কিনা। ঠিক তখনই অপরদিকে কেউ একজন পুলিশের কাছে ফোন করে জানায় যে সে গাড়িতে একটা মেয়েকে দেখেছে, এমনকি এবার সেই অপরিচিত লোকটা সেই গাড়ির নাম্বারও দিয়েছে। এদিকে জ্যাকলিন গাড়ির ভেতরে তাকিয়ে দেখে একটা ছোট্ট মেয়ে, মেয়েটার পায়ে সাদা জুতা আর গোলাপি মোজাও ছিল। ঠিক তার সাথে সাথেই সেই গাড়ির ড্রাইভার ভেতরের দোকান থেকে গাড়ির দিকে আসতে শুরু করে। আর জ্যাকলিন তখন কোনো কিছু বুঝতে পারছে না যে সে কি করবে, কারণ সেই কিডন্যাপার তাকে দেখে ফেললে অবশ্যই এখান থেকে পালানোর চেষ্টা করবে। তাই জ্যাকলিন সঙ্গে সঙ্গে তার গাড়ির পাশে দিয়ে নিচে গিয়ে বসে পড়ে আর সুযোগ বুঝে নিজের কানে লাগানো একটা এয়ারপোর্ট খুলে সেই জানালার ফাঁকা অংশ দিয়ে ছেড়ে দেয়, যার কারণে অন্তত কাছাকাছি থাকা অবস্থায় সে শুনতে পারবে যে কিডন্যাপার গাড়িতে বসে কার সাথে কি কথা বলছে। তারপর সাথে সাথেই সেই কিডন্যাপার তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় আর জ্যাকলিন শেনের সাথে তার গাড়িতে উঠে বসে। এবার জ্যাকলিন শেনকে অনুরোধ করে যে করেই হোক ওই গাড়িটা যেন তাদের হাত ছাড়া না হয়। শেন বিষয়টা নিয়ে তার প্রতি বিরক্তি প্রকাশ করে, কারণ শেনের পরিবার তার বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছে, তাই দেরি হয়ে যাওয়া নিয়ে শেনের বারবার চিন্তা হচ্ছিল। কিন্তু জ্যাকলিন তখন বলে, তোমার সন্তানের সঙ্গে যদি এমন কিছু ঘটতো তুমি কি এভাবে ছেড়ে চলে যেতে পারতে? এই কথা শুনে শেন রাজি হয় এবং অপহরণকারীর গাড়ির পিছু নেওয়া শুরু করে। তারা যখন গাড়িটার কাছাকাছি পৌঁছায় তখন জ্যাকলিন তার কানে লাগানো এয়ারপোর্টে শুনতে পায় তাদের সামনের গাড়িতে থাকা অপহরণকারী কারোর সঙ্গে ফোনে কথা বলছে। সে একটা ফার্মেসিতে একটা নির্দিষ্ট ওষুধ সম্পর্কে কথা বলছে। আর এইভাবে কথা চলতে চলতে একসময় সেই ফার্মেসির কর্মচারী যখন ওই কিডন্যাপারের ব্যক্তিগত নাম্বার চায় তখন লোকটা তার নাম্বার বলে দেয়। আর এই সবকিছুই জ্যাকলিন তার কানে থাকা এয়ারপোর্টে শুনছিল। জ্যাকলিন দ্রুত করে সেই নাম্বারটা নোট করে নেয়। এদিকে পুলিশের কাছে কিছুক্ষণ আগে যে ব্যক্তি একটা খবর দিল যে সে নাকি গাড়িতে একটা বাচ্চাকে দেখেছে, এমনকি সেই গাড়ির লোকেশন এবং গাড়ির নাম্বারও পুলিশের কাছে দিয়েছে। যে তথ্য পাওয়ার পর পুলিশ দ্রুত সেই জায়গাটাকে টার্গেট করে এবং এনাকে জানায় যে তার মেয়ে এই মুহূর্তে কোথায় রয়েছে সেটা তারা জানতে পেরেছে, সে যেন চিন্তা না করে, তার মেয়েকে খুব দ্রুতই উদ্ধার করা হবে। তাহলে এর অর্থ কি দাঁড়াচ্ছে? জ্যাকলিন যে গাড়ির পিছু নিচ্ছিল সেটি কি তাহলে অন্য কোনো গাড়ি? তারা কি ভুল কাউকে সন্দেহ করেছে? এই যাত্রায় জ্যাকলিনের কাছে বারবার তার অফিস থেকে মেসেজ আসছিল যে আজকে সে কেন লেট করছে, কিন্তু জ্যাকলিন তার অফিসের সেই সকল মেসেজগুলো উপেক্ষা করে তার সামনে গাড়িতে থাকা মেয়েকে বাঁচানোর দিকে মনোযোগী হয়। সে তখন তাকে বলতে শুরু করে মেয়েটার মা অনেক ভাগ্যবতী যে কেউ তার মেয়ের জন্য এত কিছু করছে। আসলে শেন এবার মন থেকেই জ্যাকলিনের এই চেষ্টাকে সম্মান করতে শুরু করেছে। এবার সে মন থেকেই তাকে সাহায্য করতে চায়। তবে কিছুক্ষণ পরেই তাদের সামনে সেই গাড়িটা রাস্তা থেকে বের হয়ে একটু বাঁক নেয়। সাথে শেন আর জ্যাকলিনও তাদের গাড়ি নিয়ে সেই গাড়ির পিছু করে। আর একটা সময় দেখা যায় তাদের সামনের কালো গাড়িটা রাস্তা থেকে কিছুটা দূরে এসে থামে। আর এতক্ষণ জ্যাকলিন এবং শেন যে সেই গাড়ির পিছু করছিল এটা যেন সে বুঝতে না পারে, এই জন্য তারা এমন একটা ভাব করে যেন তাদের গাড়ি নষ্ট হয়ে গেছে। কিন্তু ঠিক তখনই সেই গাড়ির ড্রাইভার গাড়ি থেকে নেমে তাদের দিকে এগিয়ে আসে। ড্রাইভার নিজের পরিচয় দিয়ে বলে, আমার নাম এরিক, আমি বুঝতে পেরেছি তোমরা নিশ্চয়ই সেই অ্যাম্বার অ্যালার্টের কারণে আমার গাড়ির পিছু নিচ্ছ। আর তার মুখে সব কথা শুনে দুজনে কি বলবে সেটা বুঝতে পারে না। এরিক জানায় সে তার মেয়েকে নিয়ে শহরের বাইরে একটা পাহাড়ি এলাকায় যাচ্ছে, কারণ তার মেয়ের নাকি একটা বিশেষ রোগ আছে যার কারণে আপাতত সে অনেক বেশি অসুস্থ। এই বিশেষ রোগের জন্য যে ওষুধটা আছে সেটা শুধুমাত্র সেই পাহাড়ের একজন বিজ্ঞ মহিলাই তৈরি করতে পারে, যা অন্য কোথাও পাওয়া যায় না। এরপর জ্যাকলিন বলে, আচ্ছা ঠিক আছে, তবে তোমার মেয়েকে আমরা একবার দেখতে চাই। এরিকও এতে রাজি হয়ে যায়, বলে চলো আমি তোমাদেরকে আমার মেয়ের সাথে দেখা করিয়ে দেই। জ্যাকলিন নিশ্চিত হতে এরিকের গাড়ির দিকে এগিয়ে যায়। ঠিক তখনই পুলিশের সেই অ্যাম্বার অ্যালার্টের সাথে আরেকটা মেসেজ আসে যেখানে কিডন্যাপারের গাড়ির নাম্বার উল্লেখ করা থাকে এবং সেই অপরিচিত নাম্বার থেকে আসা তথ্য অনুযায়ী সকল তথ্য দেওয়া হয়, যেখানে স্পষ্টই বোঝা যাচ্ছে যে সেই ছোট্ট মেয়েটার লোকেশন হয়তোবা তারা পেয়ে গেছে। তবুও নিজের সন্দেহের কারণে সেই মেসেজ আসা নাম্বার প্লেটের সাথে এরিকের নাম্বার প্লেট সে মিলিয়ে দেখে, কিন্তু এরিকের গাড়ির নাম্বার প্লেটের সাথে এটা মোটেও মিলছে না। পরে জ্যাকলিন এরিকের কাছে ক্ষমা চায় আর বলে, তুমি তোমার মেয়েকে নিয়ে চলে যেতে পারো, আমি তোমাকে ভুল ভেবেছিলাম, এই জন্য আমি দুঃখিত। এরিক গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। যাবার সময় জ্যাকলিন তখন গাড়ির জানালার
ভেতরে একটা ছোট মেয়েকে দেখতে পায়। তবে সে তাকে স্পষ্ট দেখতে পায় না, কারণ জানালার কাঁচটা কালো ছিল। কিন্তু কেমন যেন এত কিছুর পরেও জ্যাকলিনের মনের সন্দেহটা তখনও পুরোপুরি দূর হয়নি। তাই তারা এখনো শিকারির পিছু করতে শুরু করে। কিন্তু শ্যানকে জ্যাকলিন ভালো মতো বুঝিয়ে দেয় যেন ওই গাড়িতে থাকে এরিক ব্যাপারটা বুঝতে না পারে যে তারা তাদের পিছু করছে। তাই জ্যাকলিন আবারও পুলিশের সাথে যোগাযোগ করে এবং জানতে চায় যে তাদের কাছে আসা কিডন্যাপারি গাড়ির নাম্বার প্লেটটা আসলে কে দিয়েছে। পুলিশ তখন জানায় এটা একটা অজানা ব্যক্তি পাঠিয়েছে, যে পাঠিয়েছে সে তার পরিচয় দেয়নি। এই তথ্য পাওয়ার পর জ্যাকলিন বুঝতে পারে আসলে সেই অজানা ব্যক্তি অন্য কেউ না, একটু আগে যে লোকটা অর্থাৎ এরিক তাদের সাথে দেখা করলো, এরিক হলো সেই ব্যক্তি। মনে আছে গল্পের একটু আগের মুহূর্তে এরিক সেই সিগন্যাল থেকে বের হয়ে একটা পাম্পে থেমেছিল। আসলে সে বুঝে গিয়েছিল যে কেউ তার পিছু করছে, যার কারণে সাথে সাথেই সে পাম্পে ঢুকে ওখানকার টেলিফোন নাম্বার ব্যবহার করে পুলিশের কাছে একটা ভুয়া তথ্য দেয়। সে একটা ভুয়া নাম্বার প্লেট আর ভুয়া লোকেশন পুলিশের কাছে পাঠায় আর তাদেরকে এমনভাবে বুঝিয়ে বলে যে এসব কিছু সে সত্যি সত্যি দেখেছে, যে গাড়িতে বাচ্চাটা ছিল, যার কারণে পুলিশও তার কথা বিশ্বাস করে নেয়। আর এইভাবে এরিক তাদের দুজনের সন্দেহ থেকে একটু আগেই বের হয়ে যাচ্ছিল। তবে জ্যাকলিনের বুদ্ধির কারণেই সে পুরোটা এখনো পেরে উঠতে পারেনি। জ্যাকলিন তখনই পুলিশকে জানায় যে তারা যে ইনফরমেশনটা পেয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা। কিডন্যাপার নিজেই তাদেরকে ভুয়া ইনফরমেশন দিয়েছে। বর্তমানে সে যে গাড়ির পিছু নিচ্ছে সেটাই সেই কিডন্যাপারের গাড়ি। তবে নিশ্চিত নয় যে ভিতরে থাকা মেয়েটা আসলে সেলিটি, কারণ জানালার কালো কাচের জন্য স্পষ্ট কিছু দেখা যায় না। সে শুধু জানে যে মেয়েটার পায়ে সাদা জুতা আর গোলাপি মোজা আছে। পুলিশ অফিসার এই তথ্যটা শুনে চমকে ওঠে, কারণ সেই বাচ্চার মা যখন মেয়ের তথ্য দিয়েছিল তখন শুধু এটাই বলেছিল যে তার মেয়ের পায়েও সাদা জুতা আর গোলাপি মোজা আছে। এটা হুবহু জ্যাকলিনের তথ্যের সাথে মিলে যাচ্ছে। পুলিশ অফিসার ডেভিড তখন নিশ্চিত হয়ে যায় যে জ্যাকলিন ঠিক গাড়ির পিছুই নিয়েছে এবং সেই গাড়িতেই সেলেট আছে। ডেভিড তাকে সতর্ক করে বলে তোমাদের ঝুঁকি নেওয়ার দরকার নেই, আমরা এখনই ফোর্স পাঠাচ্ছি, যতক্ষণ তারা না আসে তোমরা সাবধানে থেকো আর গাড়ি থেকে দূরে থেকো। তবে জ্যাকলিন পুলিশের কথা পাত্তা না দিয়েই ফোন কেটে দেয় এবং এরিকের নাম্বারটি যা সে আগেই লিখে রেখেছিল সেটা ডায়াল করে। ফোনে এরিক কল রিসিভ করার পর জ্যাকলিন সরাসরি বলে আমি জানি তুমি কিডন্যাপার, তুমি সেলেটকে নিয়ে পালাচ্ছ। শোনো, আমরা শুধু মেয়েটার মুক্তি চাই, তুমি তাকে গাড়ি থেকে নামিয়ে দাও আর এখান থেকে চলে যাও, আমরা তোমার কিছুই করবো না, পুলিশেরও কিছু জানার দরকার নেই। এরিক এই কথা শুনে একদম খেপে যায়। সে চিৎকার করে বলে আমার পিছু নেওয়া বন্ধ করো, তাহলে আমি এখনই মেয়েটাকে চলন্ত গাড়ি থেকে ফেলে দেবো। জ্যাকলিন তার পাল্টা জবাব দেয় তুমি এটা করতে পারবে না, কারণ করলে পুলিশ তোমাকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে খুঁজে বের করবে আর তোমার বাকিটা জীবন জেলেই কাটাতে হবে। ঠিক তখনই এরিক গাড়ি থেকে ছোট্ট বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দেয় আর সেটা জ্যাকলিন এবং শেনি গাড়ির সাথে এসে ধাক্কা খায়। তারা হুড়ো করে গাড়ি থেকে নেমে দেখে যে এটা আসলে একটা পুতুল। কিডন্যাপার তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য এই খেলাটা খেলেছে। এই ঘটনায় তারা হতবাক হয়ে যায়। রাত গভীর হয় আর জ্যাকলিন বুঝতে পারে এরিক তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু সে হাল ছাড়ে না এবং এরিকের গাড়ির পিছু নেওয়া চালিয়েই যায়। এবার তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এরিক কোথায় গিয়েছে তা খুঁজে বের করা। এদিকে পুলিশ এনাকে জানায় যে তারা সেলেটের লোকেশন পেয়ে গেছে আর সেখানে ফোর্স পাঠানোর পরিকল্পনা করছে। তবে সমস্যা ছিল ফোর্স পৌঁছাতে কিছুটা সময় লাগবে। তবে এনা চায় দ্রুত ফোর্স পাঠানো হোক, কারণ তার আশঙ্কা এরিক তার মেয়ের সাথে খারাপ কিছু করে ফেলতে পারে। ডেভিড তখন বলে চিন্তা করো না, তোমার মেয়ের কিছুই হবে না। পুলিশের কাছ থেকে নিজের মেয়ের লোকেশনটা জেনে এনা নিজেই তার মেয়েকে বাঁচানোর জন্য যেতে চায়, কিন্তু ডেভিড তাকে থামিয়ে দিয়ে বলে যে তোমার যাওয়াটা ঠিক হবে না, আমি সহ আমার লোক সেখানে যাবে, চিন্তা করো না। এদিকে শেন জ্যাকলিনকে শান্ত করার চেষ্টা করে বলে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। তখন জ্যাকলিন তাকে জানায় তার গর্ভে এক সময় সন্তান এসেছিল, কিন্তু জন্মের আগেই সন্তানটা মারা যায় আর ওই সময়টাতে জ্যাকলিন খুবই ভেঙে পড়েছিল। কথা বলতে গিয়ে জ্যাকলিন খুবই আবেগপ্রবণ হয়ে পড়ে। মূলত সে জানে যে সন্তান হারানোর ব্যথা আসলে কতটা, এই জন্য সে চায় না যে অন্য কোনো মা তার সন্তান হারিয়ে ফেলুক। ঠিক তখনই জ্যাকলিনের কাছে একটা ফোন আসে। ফোনটা ছিল অ্যানার। অ্যানা অফিসার ডেভিডের কাছ থেকে তার নাম্বার জোগাড় করেছে। সে কৃতজ্ঞতায় জ্যাকলিনকে জানায় তুমি আমার মেয়ের জন্য যা করেছো আমি তা কখনোই ভুলতে পারবো না। এরপরে অ্যানা থেকে জানায় যে অফিসারেরা আমার মেয়ের ঠিকানা বের করেছে, কিন্তু তাদের সেখানে পৌঁছাতে একটু সময় লেগে যাবে। তোমরা যেহেতু ওখানে আছো, যদি চাও আমার মেয়েকে বাঁচাতে পারো আমি তোমাকে ঠিকানা দিচ্ছি। তারপর সে পুলিশের কাছ থেকে পাওয়া ঠিকানাটা জ্যাকলিনের কাছে পাঠিয়ে দেয়। ঠিকানা পাওয়ার সঙ্গে সঙ্গে জ্যাকলিন দ্রুত ওইখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেনও তার সঙ্গে যেতে প্রস্তুত হয় আর তারা দ্রুত ওই জায়গাটায় পৌঁছায়। একটা জঙ্গলের মধ্যে একটা বিশাল পুরনো বাড়ি আছে আর বাড়ির কাছে পৌঁছানোর পর জ্যাকলিনের এয়ারপোর্টটা তার ফোনের সাথে অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যায় আর তারা পরিষ্কারভাবে শুনতে চায় এদিকে একটা মেয়েকে অত্যাচার করছে। সেই মেয়ের কান্নার শব্দ এয়ারপোর্টের মাধ্যমে তাদের কাছে আসছে, কিন্তু সমস্যাটা ছিল তারা নিশ্চিত হতে পারছে না যে এরিক এই মুহূর্তে আসলে কোথায় আছে। সন্দেহ দূর করার জন্য শেনের মাথায় একটা বুদ্ধি আসে। সে নিজের ফোন থেকে এরিককে কল করে আর বলে আমি ফার্মেসি থেকে বলছি, আপনার ওষুধটা তৈরি হয়ে গেছে, তবে আমাদের কিছু স্টাফের অবস্থা খারাপ হওয়ার কারণে আমাদের দোকান এখনই বন্ধ করতে হচ্ছে। আপনি যদি এখন এসে ওষুধ নিয়ে নেন তাহলে পেয়ে যাবেন, অন্যথায় আপনাকে কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরিক সঙ্গে সঙ্গে বলে আমার সেই ওষুধ এখনই দরকার, আমি আসছি। আর তার ঠিক পরেই এরিক তার বাইক নিয়ে ফার্মেসির উদ্দেশ্যে রওনা হয়। তখন শেন এবং জ্যাকলিন তার অনুপস্থিতির সুযোগ নিয়ে বাড়ির ভেতরে ঢোকার পরিকল্পনা করে। তার দরজার কাঁচ ভেঙে বাড়িতে ঢুকে পড়ে। বাড়ির ভেতরে প্রবেশ করতেই তারা দেখতে পায় সেখানে বাচ্চাদের অনেকগুলো জুতো আর খেলনা। জ্যাকলিন একটা ঘরে প্রবেশ করে আর সেখানে একটা অ্যালবাম খুঁজে পায়। অ্যালবামে অনেকগুলো বাচ্চার ছবি ছিল, তবে সেই বাচ্চাগুলো সম্ভবত আর বেঁচে নেই। এদিকে শেন ভেতরে একটা বন্দুক খুঁজে পায়
সেটি রিলোড করে নিজের হাতে নিয়ে নেয়, কারণ যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে, তখন এটা তাদের কাজে লাগবে। এরপর তারা একসঙ্গে বাড়ির উপরতলায় যেতে শুরু করে। সেখানে তারা এমন একটা রুমে পৌঁছে যায় যেখানে রুমের দেয়াল সহ চারপাশ এক ধরনের বিশেষ ফোম দ্বারা আবৃত করা ছিল, যেন ভেতরের শব্দ ঘরের বাইরে না যায়। সেগুলো তার জায়গা থেকে সরানোর পর তারা একটা গোপন দরজা দেখতে পায়। সেই দরজা তাদেরকে একটা গোপন কক্ষে নিয়ে যায়। আর সেই কক্ষে প্রবেশ করার পর তারা একটা খাঁচার ভেতর সেলেটকে দেখতে পায়। সেলেট ভীষণ ভয় পেয়েছিল এবং অনেক কাঁদছিল। ঠিক তখন সেলের নজর গিয়ে পড়ে জ্যাকলিনের এয়ারপোর্টের উপর। সেখানেই পাশের একটা টেবিলে জ্যাকলিনের সেই এয়ারপোর্ট আর ফার্মেসির বিল সে দেখতে পায়। অর্থাৎ তার বোঝার বাকি থাকলো না যে একটু আগে এরিক নিচে যে বাইক নিয়ে বের হয়ে গেল এটা শুধুমাত্রই তার নাটক ছিল। অনেক আগে থেকে সে জানতো যে জ্যাকলিন তার সমস্ত কথা শুনছে, তাই সে ইচ্ছা করেই নাটকটা সাজিয়েছে আর তাদেরকে এই জঙ্গলের মাঝে নিজের বাড়িতে নিয়ে এসেছে। তাই সে দ্রুত সেই খাঁচার তালা ভেঙে সেলেটকে বের করে আনে আর তারপর যত তাড়াতাড়ি সম্ভব এই রুম থেকে বাইরে বেরিয়ে আসে। কিন্তু গেটের কাছে যেতেই দুজন একটা কুকুর দেখতে পায়। কুকুরটাকে এরিকই এখানে পাহারার জন্য রেখেছিল, তাই এবার তারা দুজন পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তারপরেই এরিক তাদের সামনে চলে আসে আর তাদের সাথে শুরু হয় এক হাতাহাতি। এরিক যা প্ল্যান করেছিল সেই প্ল্যানে সে বুঝতে পারেনি যে শেন কোনো এক সুযোগে তার ঘরে থাকা বন্দুকটা হাতিয়ে নিয়েছে। এদিকে জ্যাকলিন সেলেটকে নিয়ে পালাতে থাকে আর অপরদিকে শেন এরিককে আটকানোর চেষ্টা করে। উভয়ের হাতি বন্দুক ছিল, তাই শুরু হয় এক গোলাগুলি। কিন্তু শেন কোনোভাবেই তার সাথে পেরে উঠছে না, কারণ এই বাড়ির সকল চেপাচাপা গোপন রাস্তা সম্পর্কে এরিক জানতো আর শেনের কাছে ছিল সম্পূর্ণ অপরিচিত। তাই এরিক বারবার পেছন দিক থেকে এসে তার উপর আক্রমণ করতে পারছে। এদিকে জ্যাকলিন যখন বাড়ির উপরে আরেকটা ঘরে পৌঁছায় তখন সে দেখে এরিক কিভাবে ছেলে মেয়েদের উপর টর্চার করত। সেই ঘরে পালানোর কোনো পথ ছিল না। ঠিক তখন এরিক বন্দুক হাতে এসে জ্যাকলিনের সামনে উপস্থিত হয় এবং জ্যাকলিনের বুকে একটা গুলি করে। গুলিতে জ্যাকলিন আহত হয়ে মেঝের উপর পড়ে যায়। তারপর এরিক আবারও জ্যাকলিনকে গুলি করে একদম মেরে ফেলার জন্য তার সামনে এগোয়, কিন্তু ঠিক তখনই ডেভিড এসে এরিকের পেছন থেকে গুলি করে, যার কারণে সেই যাত্রায় সেই বাচ্চা সহ জ্যাকলিন প্রাণে বেঁচে যায়। আর কিছুক্ষণ পর এনাও সেখানে চলে আসে। এনা তার মেয়েকে পেয়ে যায়। মেয়েকে পেয়ে এমন মনে হচ্ছিল যে সে তার নিজের জীবন ফিরে পেয়েছে, যা দেখে জ্যাকলিন আর শেন দুজনেই খুব খুশি হয়। আর এখন হচ্ছে আপনাদের সেই অ্যানাউন্সমেন্ট। এই যে এখানে সেলেট বেঁচে গেল এটা শুধুমাত্র সম্ভব হয়েছে এই অ্যাম্বার অ্যালার্ট সার্ভিসের কারণে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই সার্ভিসটা আমাদেরই বাংলাদেশে নেই। কিন্তু আমরা চাই এই সার্ভিসটা বাংলাদেশে চালু হোক, কারণ প্রতি সপ্তাহেই কোনো না কোনো নিউজে পাওয়া যায় যে একজন বাচ্চা অথবা বৃদ্ধ হারিয়ে গেছে। আর যখন তাদের পাওয়া যায় তখন তারা হয়তোবা আর পৃথিবীতে থাকে না। মুনতাহার কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। যখন মুনতাহাকে পাওয়া গিয়েছিল তখন সে আর আমাদের মাঝে ছিল না। এখন আপনি যদি চান এই সার্ভিসটা বাংলাদেশেও চালু হোক তাহলে এখন স্ক্রিনে দেখার ওয়েবসাইটে গিয়ে একটা পিটিশন সাইন করে আসুন। শুধু নিজে না, আপনার বন্ধু বান্ধব প্রতিবেশী অন্যদেরকেও সাইন করতে বলুন, কারণ আমাদের টোটাল 1 লক্ষ পিটিশন দরকার এই দাবিটা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে তুলে ধরার জন্য। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। দেখা হবে আবার পরবর্তী আরেকটা ভিডিওতে।